আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। চীন সফর শেষ, মালয়েশিয়া সফরও শেষ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরেছেন। দেশে ফিরে সংসদে দাঁড়িয়ে তিনি যে একটি বাক্য বলেছেন সেটাই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনার বিষয়। তিনি বলেছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই নিয়ে খবরের কাগজে মিডিয়ার হেডলাইন। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে বহু প্রশ্ন। কারণ যদি চীন সফরেই তিস্তা প্রকল্প নিয়ে সব কিছু চূড়ান্ত হয়ে যেত, তাহলে কি এভাবে যে কোনো মূল্যে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হওয়ার কথাটা বলতে হতো তারেক রহমানকে? নাকি সফরে প্রত্যাশিত অগ্রগতি না হওয়াতেই এখন রাজনৈতিকভাবে মুখ রক্ষার জন্য এই বার্তাটা দেওয়ার দরকার হয়েছে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমে বলি, তিস্তা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, বাংলাদেশে তিস্তা শুধু একটি নদী নয়, উত্তরবঙ্গের কৃষি, সেচ, জলের নিরাপত্তা এবং কয়েক কোটি মানুষের জীবিকার সঙ্গে এই নদী জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে। বছরের বর্ষাকালে তিস্তা ভয়ঙ্কর রূপ নেয়, আবার শুকনো মৌসুমে নদীর বুক প্রায় শুকিয়ে যায়। ফলে একই নদী কখনো বন্যা, কখনো খরার কারণ। বহু বছর ধরেই এই সমস্যার স্থায়ী সমাধানের কথা বলা হচ্ছে, আর সেই সমাধানের পোশাকি নাম তিস্তা মহাপরিকল্পনা। চীনের ভূমিকা কোথা থেকে এলো সেটা একটু দেখা যাক। বেশ কয়েক বছর আগে চীনা বিশেষজ্ঞরা একটি বড়সড় বিশাল পরিকল্পনা তৈরি করেন চীনকে এই তিস্তাকে নিয়ে। সেখানে নদী খনন, বাঁধ নির্মাণ, নদী তীর সংরক্ষণ, নতুন শহর গড়ে তোলা, কৃষি উন্নয়ন সব মিলিয়ে বহু বিলিয়ন ডলারের পরিকল্পনা ছিল সেটা। এরপর থেকেই সবাই ধরে নিতে শুরু করেন তিস্তা প্রকল্প মানেই চীন। কিন্তু বাস্তবতা হলো, পরিকল্পনা তৈরি করা আর বাস্তবায়নের চুক্তি হওয়া এ দুটো এক জিনিস নয়। এখনো পর্যন্ত বড় অর্থায়নের আনুষ্ঠানিক ঘোষণা বা পূর্ণাঙ্গ বাস্তবায়ন চুক্তির খবর প্রকাশ্যে আসেনি। আসবেটা কি করে? চুক্তি যদি না হয়ে থাকে তাহলে প্রকাশ্যে আসার তো কোনো কথা ওঠে না। এবার আসি ভারতের ভূমিকায়। এখানে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক যখন বাংলাদেশ বলছে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তখন পশ্চিমবঙ্গ সরকার কয়েকদিন আগেই তাদের প্রথম বাজেটেই তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের জন্য 11,000 কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের তিস্তা নিয়ে মহাপ্রকল্প এবং ভারতের তিস্তা ব্যারেজ নিয়ে প্রকল্প, এই যে দুটো ব্যাপার, পশ্চিমবঙ্গ দিয়েছে 11,000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে ভারতীয় রুপায় টাকায়, আর বাংলাদেশ তাদের টাকায় 12,000 কোটি টাকা, মানে যেটা পশ্চিমবঙ্গের থেকে আসলে কম যার মূল্য, সেইটা তারা ঘোষণা করেছে। এখন প্রশ্ন হলো, এই দুটো ঘটনা কি সম্পূর্ণ আলাদা, নাকি একে অপরের সঙ্গে কৌশলগতভাবে সম্পর্কিত? আমার মতে এবং অন্যান্য বিশেষজ্ঞদের মতে সম্পর্ক রয়েছে। কারণ তিস্তা একটি আন্তর্জাতিক নদী। ভারতের সিকিমে এর উৎপত্তি হয়ে এটা ভারতের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের একটা বড়সড়, সিকিমের একটা বড়সড় অংশের মধ্যে দিয়ে গিয়ে
তারপর বাংলাদেশে ঢুকছে। এখন ভারতের অংশে যদি নতুন করে সেচ, ব্যারাজ, আধুনিকীকরণ, নতুন করে দুখানা খাল তৈরি করা হবে, কাটা হবে সেচের জন্য, এই সমস্ত বা জল ব্যবস্থাপনার অবকাঠামো যদি আরও শক্তিশালী করা হয় পশ্চিমবঙ্গে, তাহলে ভারত স্বাভাবিকভাবেই বলবে আমাদেরও এই নদীর জল নিয়ে আমাদেরও উন্নয়নের অধিকার রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে জল বন্টন নিয়ে আলোচনায় ভারতের অবস্থান আরও দৃঢ় এবং শক্ত হতে পারে। তিস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে জল বন্টন চুক্তি ঝুলে আছে। 2011-য় মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে, মানে তিনি ঢাকায় পৌঁছননি কথা সত্ত্বেও, তার ফলে এই চুক্তি ঝুলে আছে। আর পশ্চিমবঙ্গের স্বার্থ সেই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানেই বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়ে যায়। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনার মূল লক্ষ্য নদীকে পুনর্বিন্যস্ত করা, নদীর দুই তীর উন্নয়ন করা, কৃষিতে পানির নিশ্চয়তা বাড়ানো। কিন্তু যদি উজানে ভারতের প্রকল্পগুলোর কারণে শুকনো মৌসুমে জলের প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায় বা না বাড়ে, তাহলে বাংলাদেশের প্রকল্পের অনেক সুবিধাই সীমিত হয়ে যেতে পারে। অর্থাৎ শুধু বাঁধ বা নদী খনন করলেই হবে না, নদীতে পর্যাপ্ত জলও থাকতে হবে। আর সেই জলটা আসবে ভারতের অংশ থেকে, যেখানে গজলডোবা, সেখানে পশ্চিমবঙ্গে অলরেডি বড় ব্যারেজ তৈরি হয়ে রয়েছে, সেটাকে আরও তার উন্নতি সাধন করা হবে। এ কারণে অনেকে বলেন তিস্তা প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকৌশল নয়, বড় চ্যালেঞ্জ হলো কূটনীতি। আজ বাংলাদেশের সামনে দুটি সমান্তরাল বাস্তবতা দাঁড়িয়ে আছে। একদিকে চীনের সঙ্গে প্রেম, চীনের প্রযুক্তি ও তার সম্ভাব্য অর্থায়ন, অন্যদিকে ভারতের সাথে শত্রুতা, অথচ ভারতের জলের উজান নিয়ন্ত্রণ এবং পশ্চিমবঙ্গের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা। এই দুই বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করেই ঢাকাকে এগোতে হবে। তাই প্রধানমন্ত্রী যখন বলেন যে কোনো মূল্যে, তখন সেই মূল্য শুধু অর্থনৈতিক নয়, সেটা কূটনৈতিকও। কারণ তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হলে শুধু চীনের সঙ্গে প্রেম করলেই চলবে না, ভারতের সঙ্গেও কার্যকর সমঝোতার পথ খোলা রাখতে হবে। আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন যে শীতলতার মধ্যে আছে, সেখান থেকে উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে কিন্তু বাংলাদেশকে। কারণ তিস্তার বিষয়ে গরজ বেশি যার, সে হলো বাংলাদেশের। তবে কি তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এগোবেন বলেই কি বলেছেন যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে, নাকি এটা ছেলে ভোলানো ছড়া থেকে তুলে নিয়ে আসা স্তোক বাক্য মাত্র? কারণ তিনি যেভাবে ভারতের সাথে শত্রুতা বাড়িয়ে চলেছেন, তাতে অনেকটা বেশি পথ তাকে হেঁটে ভারতের কাছে যেতে হবে। তাহলে প্রধানমন্ত্রী কেন বললেন যে কোনো মূল্যে? এখানেই শুরু হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ। আমার মতে এই বক্তব্যের অন্তত 4টি সম্ভাব্য ব্যাখ্যা থাকতে পারে। প্রথম ব্যাখ্যা, বিরোধীদের জবাব দেয়া, যে চীন সফরকে ঘিরে অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল, অনেকে মনে করেছিলেন বড় কোনো ঘোষণা আসবে। যখন তা প্রকাশ্যে দেখা গেল না, তখন বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, আর তার ফলে সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে বলতে বাধ্য হতে হয়েছে যে কোনো মূল্যে আমরা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত করব। তাহলে প্রশ্নটা ওঠে, সফরের সাফল্যটা কোথায়? এই পরিস্থিতিতে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলতে চাইলেন প্রকল্প হবেই। দ্বিতীয় ব্যাখ্যা,
চীনের উদ্দেশ্যে তিনি একটি বার্তা দিলেন। কূটনীতিতে অনেক সময় প্রকাশ্য বক্তব্যেরও আলাদা গুরুত্ব থাকে। যে কোনো মূল্যে কথাটি হয়তো চীনের কাছেও একটি বার্তা। বাংলাদেশ প্রকল্পটি নিয়ে প্রচণ্ড আগ্রহী। এখন চীন যদি আগ্রহ না দেখায়, প্রয়োজনে ভারতের সঙ্গেও আলোচনা চলবে। এই বার্তাটা কি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃতীয় ব্যাখ্যা, ভারতকেও একটি বার্তা তিনি পৌঁছে দিলেন। তিস্তা শুধু বাংলাদেশ ও চীনের বিষয় নয়, ভারতও যেহেতু একটি গুরুত্বপূর্ণ পক্ষ, কারণ উজানের পানি নিয়ন্ত্রণের বিষয়টি ভারতের সঙ্গে সম্পর্কিত। সুতরাং এখন হয়তো বাংলাদেশের তারেক রহমান সরকারের কানে জলটা ঢুকেছে যে তারা তিস্তা নিয়ে ভারতের সঙ্গে কথা বলে এগোতে চায়। এটা একটা ব্যাখ্যা। চতুর্থ ব্যাখ্যা, দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি। উত্তরবঙ্গে তিস্তা একটি অত্যন্ত আবেগের বিষয়। বহু সরকার এসেছে, বহু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তব অগ্রগতি শূন্য। তাই প্রধানমন্ত্রী হয়তো জনগণকে আশ্বস্ত করতে চেয়েছেন যে সরকার এই প্রকল্প ছাড়বে না, যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়িত করবে। তবে এই সরকার যেভাবে ভারত বিরোধিতা করে একের পর এক জায়গাতে নিজের পায়ে কুড়ুল মারছে, তাতে মনে হয় এই যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এটা সেই ছেলে ভুলানো পাড়া জোড়ালো সেই উদাহরণটা এখানে যেন বেশি প্রযোজ্য হচ্ছে। বাংলাদেশের মিডিয়া তারা কি বলছে একটু দেখি। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, মূলধারার সংবাদ মাধ্যমগুলো মূলত দুটো তথ্য দিচ্ছে। একটা, প্রধানমন্ত্রী সংসদে প্রকল্প বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন, এইটা বলছে তাদের কাছে এইটাই বড় কথা। আর দ্বিতীয়ত, সেখানকার জলসম্পদ মন্ত্রণালয় আবার পাশাপাশি জানিয়ে দিয়েছে চীনের কারিগরি সহায়তায় সম্ভাব্যতা সমীক্ষার কাজ এগোচ্ছে। কিন্তু এটা হচ্ছে তিস্তা নিয়ে নয়, বাংলাদেশের সমস্ত নদীকে নিয়ে একটা কারিগরি সহায়তার তার একটা সমীক্ষা চলছে। সেটা তো তিস্তার সাথে জোড়া যায় না আলাদা করে। কোথাও এখনো এমন নিশ্চিত খবর নেই যে চীন পূর্ণাঙ্গ অর্থায়নের চুক্তি করে ফেলেছে অথবা নির্মাণ কাজ শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এরপর কি হতে পারে? এখন সামনে কয়েকটি সম্ভাবনা রয়েছে। প্রথম, চীনের সঙ্গে আরও আলোচনা হবে। দ্বিতীয়ত, প্রকল্প ছোট ছোট ধাপে ভাগ করা হতে পারে। তৃতীয়ত, বাংলাদেশ একাধিক আন্তর্জাতিক অর্থায়নের উৎস খুঁজতে পারে। কিন্তু সেখানেও বড় বাধা, বাংলাদেশের এত বেশি দেনা রয়েছে, তার সুদ দিতে এবং তার আসলের কিস্তি দিতেই বাংলাদেশ এখন পাগলা হয়ে যাচ্ছে। সুতরাং তিস্তার জন্য আরও অর্থায়নের উৎস শুনেছি চীনের নাকি না রাজি হওয়ার একটা বড় কারণ, বাংলাদেশ কোত্থেকে তাদের টাকা পরিশোধ করবে, ধার পরিশোধ করবে। চতুর্থত, ভারতের সঙ্গে জল বন্টন আলোচনা নতুন করে গুরুত্ব পেতে পারে এবং সেইটা আলোচনা করতে গেলে তারেক রহমান সরকারকে অনেকটা মাথা ঝুঁকিয়ে তাদেরকে এগোতে হবে। কারণ গত 3 মাস ধরে তারা যেভাবে পদে পদে ভারতের সাথে শত্রুতাটাকে বাড়িয়েছেন, তাতে ভারত ওই যে পশ্চিমবঙ্গের বাজেটে 11,000 কোটি টাকা যেটা ঘোষণা, সেটা বাংলাদেশকে চাপে রাখার জন্য হতে পারে। সুতরাং কোনটা হবে সেটা এখনই বলা কঠিন। শেষ করি আলোচনা। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের মানুষ বহু বছর ধরে অপেক্ষা করছে। প্রতিবারই বড় বড় ঘোষণা এসেছে, কিন্তু বাস্তব কাজ প্রত্যাশার কাছে শূন্য, শূন্য একদম। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যখন বলেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তখন সেটা হয়তো একটি শক্তিশালী বার্তা হতে পারে, কিন্তু সেই বার্তা বাস্তবে তার মূল্য এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে না। কারণ
ঘোষণা যথেষ্ট নয়, প্রয়োজন অর্থায়নের স্পষ্ট রূপরেখা, আন্তর্জাতিক সমঝোতা, বিশেষ করে ভারতের সঙ্গে সমঝোতা, কারিগরি প্রস্তুতি এবং বাস্তব কাজের দৃশ্যমান অগ্রগতি। বাংলাদেশের মানুষ এখন আর শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না তারেক রহমান সাহেব, তারা দেখতে চায় তিস্তার বুকে জল এসেছে কিনা, সারা বছর জল থাকবে কিনা, সেই কাজ শুরু হয়েছে কিনা। আর সেই উত্তর আগামী কয়েক মাসেই স্পষ্ট হয়ে যাবে। দর্শক, আপনাদের কি মনে হয় প্রধানমন্ত্রীর যে কোনো মূল্যে বক্তব্য কি কেবল রাজনৈতিক আশ্বাস, নাকি এর পেছনে এমন কোনো বাস্তব পরিকল্পনা রয়েছে যা এখনো প্রকাশ করা হয়নি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আবারও তিস্তা প্রজেক্ট নিয়ে। চীন ভারত সমীকরণে তারেক রহমানের তিস্তা মহাপ্রকল্পের স্বপ্ন কি ভেঙে গেল? আবারও এই আলাপটি করতেই হবে। তিস্তা নদী যা দীর্ঘকাল ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে জল বন্টন রাজনীতির কেন্দ্রবিন্দু, কিন্তু সম্প্রতি এই তিস্তা নিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন ঝড় উঠেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এবং বেইজিং এর একটি বড় ঘোষণা সরাসরি নাড়া দিয়েছে ভারতের দীর্ঘদিনের উদ্বেগ বা কনসার্নকে। কিন্তু এর পেছনে আসল সত্যটা কি? ঢাকার বিরোধী দলগুলো কেন বলছে চীন তারেক রহমানকে খালি হাতে ফিরিয়েছে? আবার জামায়াতে ইসলামী কেন এই প্রকল্প নিয়ে সংশয় প্রকাশ করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের সহযোগিতা ছাড়া কি আদৌ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব? এই মুহূর্তের ভিডিওতে আমরা এই পুরো ভূ রাজনৈতিক দাবার চালের চুলচেরা বিশ্লেষণ করব। ঘটনার সূত্রপাত বেইজিং এ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে। এই সফরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের জন্য চীনের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা চেয়েছিল। আর ঠিক তখনই দিল্লির কান খাড়া হয়ে যায়। ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই এর এক সাংবাদিক বেইজিং এর সংবাদ সম্মেলনে সরাসরি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুনকে প্রশ্ন করেন, তিস্তা প্রকল্প ভারতের সীমান্ত এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যেমন শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছাকাছি। এই বিষয়ে ভারতের যে গভীর উদ্বেগ বা সিরিয়াস কনসার্ন রয়েছে তা চীন কিভাবে দেখছে? এই দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে কি এই নিয়ে কোনো কথা হয়েছে? চীনের জবাব ছিল অত্যন্ত কূটনৈতিক। চীনা মুখপাত্র স্পষ্ট জানিয়ে দেন, তিস্তা নদীর এই ব্যাপক সংস্কার ও পুনর্বাসন প্রকল্প সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের একটি প্রকল্প, যাকে বেইজিং সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চীন তার সাধ্যমতো এই প্রকল্পে সহায়তা করতে প্রস্তুত। কিন্তু সবচেয়ে বড় বার্তাটি ছিল ভারতের উদ্দেশ্যে। চীন সাফ জানিয়ে দেয়, চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি যে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকা উচিত। অর্থাৎ বেইজিং প্রকাশ্যে স্পষ্ট করে দিল যে তিস্তা প্রকল্পে ভারতের আপত্তিকে তারা পাত্তাই দিচ্ছে না এবং একে তারা শুধু দ্বিপাক্ষিক উন্নয়নের চোখেই দেখছে। এই গেল প্রকাশ্য ঘটনা, কিন্তু অপ্রকাশ্য ঘটনাও আছে। যেমন তারেক রহমানের চীন সফরে অনেকগুলো চুক্তি তো নয়, স্বাক্ষরিত হয়েছে MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এখানে বড় বিশেষ করে দুটো প্রজেক্ট, আনোয়ারা ইপিজেড এবং মোংলা বন্দর, মোংলা শিল্পাঞ্চল, চাইনিজ শিল্পাঞ্চল নিয়ে বড় MOU স্বাক্ষর হয়েছে, কিন্তু তিস্তা নিয়ে কিন্তু কোনো স্বাক্ষর হয়নি। চীন প্রকাশ্যে বলছে যে এটি বাংলাদেশের জনগণের জন্য বা এটি কোনো তৃতীয় দেশে এখানে প্রভাব নেই, তৃতীয় দেশে কি হলো না হলো তাতে কিছু যায় আসে না, বিষয় এখানে এমন প্রকাশ্যে বলছে।
কিন্তু নেপথ্যে এই যে তারেক রহমানের চীন সফর কালে বা চীন সফরের আগে যেভাবে ঢাকঢোল পেটানো হলো, আমরা কিন্তু এই সফরে তার কোনো প্রতিফলন দেখতে পেলাম না। নেপথ্যে আরো ঘটনা আছে, যেমন তারেক রহমান যখন চীন সফর করছেন তখনই চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনা কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা, চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ওয়াং ই ভারত সফর করছেন ঠিক সেই সময় যখন তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করছেন, বিক্রম মিশ্রির সাথে বৈঠক করছেন। জয়শঙ্কর বিদেশে থাকায় তার সঙ্গে বৈঠক হয়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করছেন এবং এই সময়ে তারেক রহমানের চীন ভিজিট চলছে। ভারতে যখন ওয়াং ই এলেন তখন কি হলো? পেছন থেকে কি কোনো প্যাচ হয়ে গেল, যার কারণে তিস্তা প্রকল্প নিয়ে আসলে চীনের সেইভাবে কোনো অগ্রগতি নেই, কিংবা তিস্তা প্রকল্প নিয়ে যেভাবে ঢাকঢোল পেটানো হয়েছিল তারেক রহমান সফরের আগে, যেভাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তারেক রহমানের চীন সফর করে সবচেয়ে সেই সময় আলোচিত বিষয় ছিল যে বাংলাদেশ চীনকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অফার করেছে। কিন্তু তারেক রহমানের সফরে আসলে সোজা কথা যদি আপনি বলেন তাহলে এর কোনো বড় ধরনের প্রতিফলন দেখা গেল না। স্বাক্ষর তো দূর কি বাত, যৌথ ঘোষণায় জাস্ট একটু উল্লেখ করা আছে, কিন্তু সত্যিকার অর্থে তিস্তা মহাপরিকল্পনা চীন যে বাস্তবায়ন করবে এর কোনো আমরা লক্ষণ এখনো দেখতে পারছি না। ধারণা করা হয় যে ওয়াং ইর ভারত সফর, দিল্লি সফর, এখানে কিছু একটা ঘটেছে। আলাপ কি হয়েছে, অনেক বিষয় প্রকাশ্যে প্রেস রিলিজে আসে না, পেছনে থেকে যায়, নেপথ্যে থেকে যায়। নেপথ্যে এমন কোন ঘটনা ঘটেছে যার দরুন তিস্তা নিয়ে চীনের আর কোনো অগ্রগতি লক্ষ্য করা গেল না। বেইজিং কিংবা নয়াদিল্লিতে যখন এই কূটনৈতিক যুদ্ধ চলছে তখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জল ঘোলা হতে শুরু করেছে। বাংলাদেশের বিরোধী দলগুলোর একটি বড় অংশ দাবি করছে তারেক রহমান আসলে তিস্তা প্রকল্প নিয়ে চীন থেকে চূড়ান্ত বা আশানুরূপ কোনো সাড়া পাননি। তাদের দাবি শেখ হাসিনা সরকারের আমলেও চীন এই তিস্তা প্রকল্পের প্রস্তাব দিয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বেইজিং মুখে সহযোগিতার কথা বললেও আদতে কোনো বড় অঙ্কের আর্থিক চুক্তি বা সরাসরি গ্যারান্টি দেয়নি। বিরোধী শিবিরের মতে এটি কেবল কূটনৈতিক টেবিলের আশ্বাস, বাস্তবে তিস্তার পানি বা এর মহাপরিকল্পনার কোনো স্থায়ী সমাধান বেইজিং থেকে আসেনি। শুধু তাই নয়, বেইজিং এর এই আশ্বাসের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেন যে তিস্তা প্রকল্প এগিয়ে যাবেই। ঠিক তখনই দেশের অন্যতম বড় রাজনৈতিক দল, তথাকথিত বড় রাজনৈতিক দল, এই মুহূর্তে সংসদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এই নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেছে। জামায়াতের বক্তব্য হলো তিস্তা একটি আন্তর্জাতিক নদী যার উৎস ভারতে। নদী শাসনের নামে চীন যদি শত কিলোমিটার ড্রেজিং করে বা কৃত্রিম জলাশয় তৈরিও করে, মূল নদী থেকে পানি না আসলে সেই অবকাঠামো কোনো কাজে আসবে না। ফলে ভারতের সাথে পানির ন্যায্য হিস্সা নিশ্চিত না করে শুধু চীনের উপর ভরসা করে এই বিশাল প্রকল্প কতটুকু বাস্তবসম্মত তা নিয়ে তারা সন্দিহান। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক প্রশ্নে, ভারতের সহযোগিতা ছাড়া কি আসলেই তিস্তা প্রকল্প সফল করা সম্ভব? ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন টেকনিক্যাল এবং ভৌগোলিকভাবে এটি অত্যন্ত জটিল। তিস্তা নদীর পানি ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। শুষ্ক মৌসুমে ভারত যদি গজলডোবা ব্যারেজের মাধ্যমে পানি আটকে রাখে তবে বাংলাদেশের তিস্তা অববাহিকা মরুভূমি হয়ে যায়। আবার বর্ষাকালে ভারত পানি ছেড়ে দিলে উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। চীন যে প্রস্তাব দিয়েছে তাতে নদী খনন বা ড্রেজিং, বাঁধ নির্মাণ এবং বর্ষার পানি ধরে রাখার জন্য বড় জলাশয় বা ড্রেন তৈরির কথা বলা হয়েছে।
কিন্তু ভারতের সহযোগিতা ছাড়া দুটি বড় সংকট তৈরি হবে। এক, পানির প্রাপ্যতা। শীতকালে বা শুষ্ক মৌসুমে যদি ভারত উজানের পানি সম্পূর্ণ আটকে দেয়, তবে চীনের তৈরি করা জলাশয়গুলো শুকিয়ে যাবে। পানি যদি না থাকে, তবে তিস্তা মহাপরিকল্পনা অর্থহীন হয়ে পড়বে। দুই, কূটনৈতিক ও সামরিক চাপ। ভারতের শিলিগুড়ি করিডোরের ঠিক পাশেই চীনের এই বিশাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বা চীনা বিশেষজ্ঞদের উপস্থিতি ভারতের সামরিক মহলের জন্য বড় মাথা ব্যথার কারণ। ভারত একে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। ফলে দিল্লি যদি এর তীব্র বিরোধিতা করে, তবে ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরতে পারে। যদিও ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি জানিয়েছেন যে ভারতও বাংলাদেশের সাথে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবুও বাংলাদেশের বর্তমান নেতৃত্ব বেইজিংকে পাশে রেখে দিল্লিকে এক প্রকার বার্তা দিতে চাইছে যে তিস্তা সমস্যার সমাধানে ঢাকার হাতে বিকল্প পথ খোলা রয়েছে। সুপ্রিয় দর্শক, একটি বিষয় পরিষ্কার যে তিস্তা এখন আর কোনো সাধারণ কোনো নদী প্রকল্প নয়। এটি এখন ভারত, চীন এবং বাংলাদেশের মধ্যকার এক বিশাল ভূ রাজনৈতিক দাবার ঘটে। একদিকে চীন প্রকাশ্যে বলছে তারা ভারতের কোনো হস্তক্ষেপ মানবে না, অন্যদিকে ভারত চীনের নেপথ্য সমীকরণ রয়েছে। আর দিন শেষে ভারতের ভৌগোলিক অবস্থানকে এড়িয়ে তিস্তার পানির স্থায়ী সমাধান করা কতটা সম্ভব তা আসলে সময়ই বলে দেবে। ভারতের সাথে চুক্তি না করে কেবল চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা কি বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত হবে, নাকি ভারতের সহযোগিতা ছাড়া এই প্রকল্প ব্যর্থতায় পর্যবেসিত হবে? এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।